একই সাবজেক্টে বারবার ফেল করার পর আমি সত্যি ভেবেছিলাম মেডিকেল পড়া ছেড়ে দিব। সেই দিনগুলো এতটাই খারাপ ছিল, আজও মনে পড়লে বুকটা ভারী হয়ে ওঠে। আমি কখনো চাই না এই সময়গুলোকে আর মনে করতে। সবাই তাদের সফলতার গল্প শোনায়, কিন্তু ব্যর্থতার গল্প খুব কম মানুষই বলে। আজ আমি তোমাদের সেই ব্যর্থতার গল্পটা বলছি। ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়ানোর গল্প। কত রাত কেঁদেছি, কতবার মনে হয়েছে আমি শেষ হয়ে যাচ্ছি। দিনের পর দিন নিজের ভিতরটা ভেঙে পড়ার গল্প। আমি সেই মানুষগুলোর দলে যারা বারবার ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েনি। অনেকেই খুব ভাগ্য নিয়ে মেডিকেলে আসে, নিজের চোখে দেখেছি। আর কিছু মানুষ আছে যারা আমার মতো, যাদের বারবার ধাক্কা খেয়ে খেয়ে আগাতে হয়। আম্মুর একটা স্বপ্ন ছিল, বলতে গেলে সেই স্বপ্নটাই আমাকে ধরে রেখেছিল। মেডিকেলে প্রথম যখন ঢুকি ভাবতাম খুব মজার একটা জায়গা, কিন্তু খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম আমার ধারণা পুরোপুরি ভুল। মনে হয়েছিল যেন একটা ফাঁদে পড়ে গেছি। চারপাশ এক অদ্ভুত চাপ, একটা টক্সিক পরিবেশ। একটা পাখিকে যেমন খাঁচার মধ্যে আটকে রাখা হয়, আমার ঠিক তেমনই লাগতো। কতবার মনে হয়েছে সব ভেঙে বের হয়ে যায়, আবার কতবার মনে হয়েছে পালিয়ে যায়। এমন সময়ও গেছে যখন মনে হয়েছে বেঁচে থাকাটাই যেন কোনো মানে নেই। প্রথম বছরটা কিভাবে যে কেটে গেল আজও ঠিক বুঝতে পারি না। আইটেমে পেন্ডিং, কার্ডে সাপ্লি, প্রফিও চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই কাজে দিত না। গ্রুপ স্টাডি, সেলফ স্টাডি, কোনো কিছুর প্রতি আগ্রহ লাগতো না আর। শুধু মনে হতো পালিয়ে কোথাও দূরে চলে যাই। মেডিকেল একটা খুব কঠিন জায়গা। কখনো কখনো এতটাই স্বার্থপর মনে হয়, মানুষ নিজের লাভের জন্য অন্যকে বিপদেও ফেলতে পারে। তবে এই জায়গাতেই আমি কিছু বন্ধু পেয়েছি। ওরা না থাকলে হয়তো আমি আজকে পাশ করে ডাক্তার হতে পারতাম না। মেডিকেলে টিকে থাকার জন্য এমন সত্যিকারের বন্ধু খুবই দরকার। প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জীবনেই অনেক অনেক না বলা গল্প লুকিয়ে থাকে। অনেকে জিজ্ঞেস করে মেডিকেল অন্য সেক্টর থেকে আলাদা কেন? কারণ এখানে আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে এমনভাবে ভেঙে দেওয়া হবে যে আপনি নিজেই আবার উঠে দাঁড়াতে বাধ্য হবেন। কখনো কখনো মনে হয় একটা পিঁপড়ার মতো তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, তবুও আপনাকে যে উঠতেই হবে। হয়তো শিক্ষকেরাও নিজেরাও এমন পরিবেশের ভিতর থেকে এসেছেন, কিন্তু সত্যি বলতে এই সময়গুলো আজও আমাকে তাড়া করে। প্রফের কথা ভাবলেই আজও আমার জ্বর চলে আসে। অনেক রাত মনে হয়েছে আমি যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমার মনে হয় মেডিকেল লাইফে অনেক মেডিকেল স্টুডেন্টই আধা মৃত হয়ে বেঁচে আছে। হাসির রং সব যেন বদলে যায়, জীবনের রংগুলো ফিকে হয়ে যায়। আর সাপ্লি নামের একটা জিনিস একটা ছাত্রকে ভিতর থেকে ভেঙে দিতে পারে। আশেপাশে মানুষদের দেখলেও ভয় লাগে, কথা বলতেও লজ্জা লাগে। মনে হয় যেন কোনো একটা অপরাধ করেছি। কিছু মানুষ দূরত্বও তৈরি করে ফেলে, যেন ও খারাপ স্টুডেন্ট, ওর সাথে মিশে লাভ নেই। সবকিছু যেন লাভ ক্ষতির হিসাব। হলের জীবনও তো সহজ ছিল না, সেখানে আবার অন্যরকম টক্সিসিটি, পলিটিক্স তো আছেই। তবে এই জায়গায় আমি খুব ভাগ্যবান। আমার ছোট্ট একটা সার্কেল ছিল, যারা আমার খারাপ সময়ও একটা পরিবারের মতো আমার সাথে ছিল। আবার এমনও কিছু মানুষ দেখেছি শিক্ষকের কাছে ভালো হওয়ার জন্য অন্যকে খারাপ বানাতেও দ্বিধা করতো না, একটু জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য। কিন্তু তারা বুঝতো না এটা একজন ছাত্রের জন্য কত বড় ক্ষতি হতে পারে। মেডিকেলে একবার কালার হয়ে গেলে পুরা 5টা বছর রঙিনহীন হয়ে যায়। মাঝে মাঝে মনে হতো এখান থেকে বের হওয়াটাই একটাই পথ, মৃত্যু অথবা পাশ করা। কত রাত আল্লাহর কাছে কেঁদে বলেছি, আল্লাহ আমাকে নিয়ে যান, আর কিচ্ছু চাই না, হয়তো পাশ করিয়ে দেন। আল্লাহর অসীম রহমতে সময় একরকম থাকে না। আজ আমি পাশ করেছি, আমি একজন ডাক্তার। আজ এসব কথা বলছি, তবুও মনে হচ্ছে পুরো কথাগুলোও বলতে পারছি না। ভাবলেই চোখে পানি চলে আসে। একসময় আমি সত্যি ডিপ্রেশনের রোগী হয়ে গিয়েছিলাম। হাসতে ভালো লাগতো না, কিছুতেই আনন্দ পেতাম না। আমার জার্নি থেকে একটা কথাই বলবো, আইটেমে পেন্ডিং হবে, কার্ডে সাপ্লি হবে, কফিও ধাক্কা খাবা, এটাই স্বাভাবিক। যত স্বাভাবিকভাবে নিতে পারবা, জীবন তত সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। ভেঙে পড়া যাবে না। আশেপাশের মানুষ এগিয়ে যাবে, অনেক ট্যালেন্টেড মানুষ থাকবে, অনেকে আল্লাহর দেওয়া অসাধারণ ব্রেন নিয়েও আসবে, কিন্তু সেটা দেখে হাল ছাড়া যাবে না। এই লড়াইটা আপনার নিজের। আমার আব্বু আম্মু খুব সাপোর্টিভ ছিল। অনেকে এমন পরিস্থিতিতে বাসায় কিছুই বলতে পারে না, কিন্তু আমার আব্বু আম্মু বলতেন, মা তোর সময় লেগেছে, সমস্যা নেই, আমরা তো আছি তোর পাশে। এই কথাটাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। এই সময়গুলোতে আমার চুল পড়ে গিয়েছিল, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, ডিপ্রেশনে হসপিটালও পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছিলাম। অনেক ওষুধ খেয়েছি, কিন্তু সব থেকে বড় ওষুধ ছিল হাল না ছাড়া। তাই জুনিয়র উদ্দেশ্যে বলছি, নেভার গিভ আপ। তোমার আপু যেহেতু পেরেছে, তোমরাও পারবে। তুমি একজন যোদ্ধা। নিজের জন্য না হলেও বাবা মার জন্য তোমাকে পারতেই হবে। একবার পাশ করেই দেখো, জীবনটা আবার ফিরে আসবে। আবার মনে হবে জীবনে সত্যি আমি বেঁচে আছি। দেখবা জীবন রঙিন হবে, ইনশাল্লাহ।